পাড়ার দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ কয়েকটা বাচ্চা ছেলে সাপ খেলা এসছে, সাপ খেলা এসছে বলে চিৎকার শুরু করে দিল। দোকান থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখি দুজন সাপুড়ে তাদের বাঁকে সাপের বক ঝুলিয়ে হাতে একটা পেট ফোলা বাঁশি নিয়ে আমাদের পাড়াতেই ঢুকলো। সাপ খেলা সেই ছেলেবেলায় দেখেছি, এখন কি আর সেই সাপ খেলা আছে? ছেলেবেলায় সেই যে সাপুড়েরা আসতো হাতে ডুগডুগি আর কাঁধের বাঁকে সাপের ঝাঁপিগুলো বড় থেকে ছোট পরপর সাজিয়ে, সেই রকম সাপুড়ে আর দেখা যায় না। গান গেয়ে গেয়ে তারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো, আর আমরাও সাপের খেলা দেখার লোভে সাপুরের পিছনে পিছনে ঘুরে বেড়াতাম এ পাড়া সে পাড়ায়। চাল আলু আর 2-10 টাকা দিলেই সাপুরে সাপ খেলা দেখাতে রাজি হয়ে যেত। খেলার শুরুতে একটা পাপেট শো হতো, আমার খুব মনে আছে। একটা শোয়ের নাম ছিল 203-এর ঝগড়া। সাপুরে সুকৌশলে সাংসারিক কলহ বিবাদকে হাস্যরসের উপযোগী করে তুলত বিভিন্ন গ্রাম্য গালিগালাজে। পুরো শো চলতো ছড়া কেটে দুটি পুতুলের মধ্যে কথোপকথনের মাধ্যমে। তারপর পাপেট শো শেষ হলে ঝাঁপি থেকে এক এক করে সাপ বের করে সাপুরে ছড়ার মাধ্যমেই তাদের পরিচয় করিয়ে দিত। সেই সাপ খেলা আজ আর নেই। এখন সাপুরেরা আসে বটে, তবে সাপের খেলা দেখানোর নামে মানুষকে ভয় দেখিয়ে বোকা বানিয়ে গাছে শিকড় বাকড় বিক্রি করে চলে যায়। যত সব ঠকবাজের দল। এমনই 7-5 ভাবতে ভাবতে আমি আমাদের পাড়ার পথে পা বাড়ালাম। বাড়িতে এসে দেখি সাপুরে দুটোতে আমাদের বাড়িতে এসে হাজির। পাড়ার কতগুলো ছেলে বুড়ো তাদের গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। সাপুরে কিন্তু খেলা দেখাচ্ছে না কিংবা ওষুধও বিক্রি করছে না। আমি কৌতূহলবশত ওই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে ভান্টুকে দেখতে পেয়ে বললাম, কি হচ্ছে রে এখানে? ভান্টু আমার কাকার ছেলে, আমার থেকে বয়স অনেক ছোট। সে আগে থেকেই ভিড়ের মধ্যে ছিল। আমার প্রশ্ন শুনে বিস্মিত কণ্ঠে বলল, দাদা, ওনাদের এই কাঠের বাক্সতে কি বড় বড় দুটো কালকে উঠে সাপ এইমাত্র দেখালো। আমার সাপ দুটোকে দেখার খুব ইচ্ছে হলো, কিন্তু ওরা আর সাপ দুটোকে বের করলো না। আমি আর কোনো কথা না বলে নিজের ইচ্ছাকে দমন করে চুপ করে দাঁড়িয়ে রইলাম সাপুরে দুটো আর কি করে দেখার জন্য। দেখলাম আমাদের পাড়ার দুটো ছেলে আর ওই সাপুরেদের একজন একটা কোদাল নিয়ে কাকাদের বাড়ির পাশের ছোট জঙ্গলটাতে ঢুকলো, আর একজন সাপুরে কাকাদের দাওয়াতে একটা চেয়ারে বেশ আয়েশ করে বসে রইল। বুঝলাম ওই সর্দার। কিছুক্ষণ পর যারা জঙ্গলে ঢুকেছিল তারা কয়েকটা মাটির চাই নিয়ে ফিরে এলো। আসলে ওই মাটির চাইগুলো জঙ্গলের মধ্যে বিভিন্ন গর্তের মুখ থেকে কেটে আনা হয়েছিল, যে গর্তগুলোতে সাপ থাকার সম্ভাবনা বেশি। যে সাপুরেটা এতক্ষণ আয়েশ করে বসছিল সে এবার উঠে মাটির চাইগুলো নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকে এক এক করে বলে দিচ্ছে কোন গর্তে কী আছে। কোনো মাটি শুকে বলে দিচ্ছে এটাতে ইঁদুর আছে, তো কোনো মাটি শুকে বললো এটাতে ছুঁচো আছে। শেষের মাটিটা শুকে চোখ দুটো বড় বড় করে তার সঙ্গীকে বলল, ই বিলে তো চন্দ্রবোড়া আছে বটে, ধরবিলা কিরে শোনে। এতক্ষণে জানতে পারলাম সাপুরের সঙ্গীর নাম শোনে। সে বলল, চন্দ্রবোড়াতে কাম নাই কর্তা। কি কারণে জানি না সাপুরে দুটো চন্দ্রবোড়া ধরতে আগ্রহী ছিল না। কাকা সাপুরেদের বললেন, যে সাপই হোক আপনারা ধরে নিয়ে চলে যান। বাচ্চারা বেল তেঁতুল পাড়তে যায়, তাই কি বিপদ আপদ ঘটে। কাকার কথা শেষ হতে না হতেই সাপুরেটা তার সঙ্গীকে আদেশ দিল, যা শোনে, বাবু বলছে ধরে আন বিটাকে। সর্দারের আদেশ পেয়ে সেই 3 জন আবার কোদাল নিয়ে বনের মধ্যে ঢুকলো। কিছুক্ষণের মধ্যেই শোনে একটা প্রায় 1.5 হাত লম্বা এবং মুগুরের মতো মোটা চন্দ্রবোড়া সাপের লেজ ধরে ঝাঁকুনি দিতে দিতে বন থেকে বেরিয়ে এলো। সাপুরে সর্দার শোনের হাত থেকে সাপটা নিয়ে তার মুখটা টিপে দাঁত দুটো বের করে কাকাকে দেখিয়ে বলল, ই দেখেন বাবু, দাঁত পুরা জহরের ঠাসা আছে। বলেন বাবু, ছোড়ে দিব না মারে দিব? কাকা বললেন, ছেড়ে দেবেন কি মেরে ফেলবেন সেটা আপনার ব্যাপার, তবে এখানে কিছু করতে হবে না। সাপটাকে ধরেছেন, এবার নিয়ে এখান থেকে চলে যান। সাপুরের অভিজ্ঞতা দেখে অবাক হলাম। কাকার কথায় সাপটাকে একটা কাঠের বাক্সে ঢুকিয়ে দিল, কিন্তু ওরা গেল না। এবার আমাদের পুকুরের ধারের দুটো গর্ত থেকে মাটি আনা হলো। মাটি শুকে সাপুরে উচ্ছ্বাসিত হয়ে বলল, গোখরো।
এবার তাকে দেখে মনে হলো সে যেন এই সাপটাকে খুঁজছিল এতক্ষণ। খুব আনন্দিত হয়ে নিজেই সাপটাকে ধরতে পুকুর পাড়ে চলে গেল। তারপর মাটি খুঁড়ে কত রকম কৌশলে প্রায় 1 ঘন্টা পর গর্ত থেকে এক এক করে 2টো সাপকে বের করলো। আমি দূর থেকে পুরো ঘটনাটা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। মনে মনে ভাবলাম, যা দেখলাম তা বহুদিন আগে দেখা সেই সাপ খেলা অপেক্ষা কোনো অংশে কম নয়। সাপ দুটো ধরার পর সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। আশেপাশের পাড়াগুলো থেকে দলে দলে মানুষ ছুটে এলো সাপ দেখার জন্য। এদিকে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার কারণে কাকাও বেশ অসন্তুষ্ট। দেখে মনে হচ্ছিল সাপুড়ে দুটোকে তিনি বিদায় করতে পারলেই বাঁচেন। কিন্তু তাদের সাপ ধরা এখনো শেষ হয়নি। এবারে তারা কাকাদের বাড়ির পিছনের ডোবার ধার থেকে মাটি আনে। সাপুড়ে সেই মাটি শুকে বিস্ফারিত চোখে বলল, শোনে, ই মাটি কোথা থেকে পেলিস? তোর 7 জন্মের কপাল বটে, বেঁচে ফিরে আইছিস। তুই যা, মা মনসাকে ইয়াদ করে বিলে 3 বার দূর থেকে গড় করবি আর বলবি, মু ভুল করে দিচ্ছি, ক্ষমা করে দে, মু সাপ ধরতে লারবো, বিপদ আইছে, ঘোর বিপদ। শোনে সেই মাটি নিয়ে গর্তের কাছে ফেলে দিতে গেল। এদিকে কাকিমা খুব অস্থির কি বিপদ জানার জন্য। সাপুড়ে এবার তার দোকানের ঝাঁপ কৌশলে ধীরে ধীরে খুলতে আরম্ভ করল। প্রথমে কাকিমাকে একটু ভয় দেখিয়ে বলল, ই বাস্তু সাপ আছে, ইয়ারা এমনিতে কোনো ক্ষতি করবে ক্লাই বেটি। তুবে খাইপান গেলে বংশ নির্বংশ করার ক্ষমতা আছে এই সাপের। ইয়াকে এখন ঠান্ডা করতে হবে। উহার বিল থেকে মাটি এনেছি, ও এখন চৈতে আছে। এবার কাকিমা তো ভয়ে অস্থির, আতঙ্কে চোখের কোণটা চিকচিক করে উঠল। কাকিমা জানতে চাইল এদের সন্তুষ্ট করার কোনো উপায় আছে কি? সাপুড়ে উত্তর দিল, আছে, খরচাপাতি করতে পারবি? কাকিমা ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ। সাপুড়ে বলল, মোর বাপ বলতক বাস্তু সবকে চটাইবি না। একবার ওরা যদি চটে যায় তখন আর কিছু করার থাকবে ক্লাই। সেই লিগেই না বলছি, বিলের সামনে সব বৃহস্পতিবার 1 বাটি কালা দুধ থুয়ে এইসব কি, আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবি, এইসব কি। আর ই শিকড় গুলান সাদা কাপড়ে বাঁধা সব ঘরকে একটা কইরা ঝুলাই দিবিক। বলে একটা পিতলের বাক্স থেকে 1 মুঠো কিছু শিকড় বাকল কাকিমার হাতে দিয়ে আবার বলল, 500 টাকা দে, তবে বেটি বাস্তুটা বন্ধে দিলে ভালো। 10,000 টাকা লাগবে, দিতে পারবি? তাহলে আর কোনো ডর থাইবে লাগবেটি। এতক্ষণ লোকটাকে দক্ষ সাপুড়ে বলে মনে হলেও এখন বেশ বুঝতে পারছি এ বেটা ধান্দাবাজও বটে। সাপকে দুধ খাওয়াতে বলছে। সাপ দুধ খায় নাকি? আবার বলে বিলে সন্ধ্যাবাতি দিতে হবে, বাস্তু বন্ধে দিতে হবে। সাপের যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে সাপেদেরই রাজত্ব চলত। কাকা চুপ করে সব দেখছিলেন। এবার মুখ খুললেন, 10,000 টাকা লাগবে বাস্তু বন্ধ করতে? ভালো ধান্দা শিখেছেন, আপনার কিছু করতে হবে না। বলে কাকিমার হাত থেকে শিকড় পাকড়গুলো কেড়ে নিয়ে সাপুরের হাতে ফেরত দিয়ে বললেন, 1 টাকাও পাবেন না। যা সাপ ধরেছেন এগুলোকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যান। ভিড় দেখে তামাশা শুরু করবেন না। সাপুরে তো এবার রীতিমতো রেগে গিয়ে চোখ দুটোকে রক্তের মতো লাল করে কাকার চোখে চোখ রেখে বলল, তুই জানিস না কি সাপ আছে বাবু? একবার খেইপলে বংশ নির্বংশ করে দিবে। এখনো খেইপে গেছে, এ কোনো মামুলি সাপ নয় বাবু। কাকা এবার বললেন, এ কি সাপ আছে আমরা বুঝে নেব। আপনি এখন তল্পি তল্পা গুটিয়ে নিয়ে এখান থেকে যান। তখন থেকে দেখছি মানুষকে ভুল বোঝাচ্ছেন। আপনারই কথাতে সাপটা আমাদের বাসাতে অনেক আগে থেকেই আছে, কোনো ক্ষতি তো করেনি। তাছাড়া আমরা তো আর তার বিল ভাঙতে যাইনি, গিয়েছিল আপনাদের লোক। তাহলে বিপদ হলে আপনাদেরই হবে। সাপের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করার একটা ক্রাইম। এখনই এখান থেকে যদি না যান তাহলে আমি কিন্তু পুলিশে খবর দেব। সাপুড়ে এবার ভয় পেয়েও নিজেকে শক্ত করে আবার কাকার চোখে চোখ রেখে বলল, 10,000 টাকার লেগা ঘর শুধু লোককে বিপদে ফেললি বাবুজি, বইরা কিন্তু পস্তাবে। আবারও বলছি বাবু, ছিলে পিলে লিয়া সংসার করিস,
সাপের কামড়ে যদি কেউ গুজারে যায় তখন টেক্কা লিয়া ধুইয়ে খাবি বাবু। কাকা সাপুড়েটাকে একটা টাকাও দিলেন না, উপরন্তু অপমান করে তাড়িয়ে দিলেন। সাপুড়েটাও অপমানিত হয়ে রাগে সাপের মতোই খোসখোস করতে করতে মুখের ভিতর কী সব বিড়বিড় করে বলতে বলতে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। কাকিমা সাপুরের কথায় ভয় পেলেন এবং কাকার আচরণেও ক্ষুব্ধ হলেন। পাড়াপড়শিরাও যারা সাপ দেখতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপুরেদের তামাশা দেখছিল এবং কেউ কেউ সাপুরেদের সমর্থন করে সুযোগ পেলেই দু একটা মন্তব্য ছুটছিল, তারাও যে যার মতো করে মন্তব্য ছুটতে ছুটতেই চলে গেল। আমি কিন্তু মনে মনে কাকাকেই সমর্থন করলাম। কাকা বিচক্ষণ মানুষ, তার চোখের সামনে দিয়ে তারই বাড়ির লোককে ঠকিয়ে টাকা নিয়ে চলে যাবে এমন সাধ্য নেই এই সামান্য সাপুরের। সাপ ধরার ক্ষেত্রে তার নানা রকম কৌশল এবং অভিজ্ঞতা কাজে লাগতে পারে, কিন্তু কাকাকে ঠকিয়ে টাকা নিয়ে চলে যাবে সেই কৌশল বুঝে ওই সাপুরের এখনো রপ্ত হয়নি। পুরো বিকেলটা কেমন যেন সাপুরেদের নিয়ে হো হো করেই কেটে গেল। আজ সন্ধ্যাবেলা এক পশলা বৃষ্টি হয়েছে, তাই বাতাসটা একটু শীতল। আকাশে মেঘ তেমন নেই, চাঁদের টিপের মতো পূর্ণিমার চাঁদ আকাশে জলজল করছে। থেকে থেকে ছেঁড়া ছেঁড়া মেঘ এসে চাঁদটা কিছুক্ষণের জন্য আড়াল করে দিয়ে চলে যাচ্ছে। বেশ মনোরম পরিবেশ। এই সুন্দর পরিবেশে ছাদে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। জানি না সাপুরেদের কথাগুলো কেন যে এই রোম্যান্টিক পরিবেশেও মনকে এত ভারাক্রান্ত করে তুলছিল। একবার মনে হলো সত্যি যদি কোনো বিপদ আসে, পরক্ষণেই মনে হলো ধুস, এইসব আজে বাজে কী ভাবছি, যত সব ঠকবাজের দল সাপ সম্পর্কে মানুষকে সচেতন না করে তাদেরকে আরও কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে। এদেরকে গ্রামে ঢুকতে দেওয়াই উচিত নয়। আবার কাকিমার কথাও মনে পড়ছিল। কাকিমা একটু কুসংস্কারে বিশ্বাস রাখেন জানি, তাই বোধহয় সাপুরেদের কথায় খুব ভয় পেয়েছে। ভাবলাম কাল কাকিমাকে একটু বুঝিয়ে আসবো। তবে তাদের সাপ ধরার কৌশল ছিল তারিফ করার মতো। আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি কাকাদের বাড়ির দিকে তাকিয়ে ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে সিগারেটের সুপ টান দিচ্ছি। হঠাৎ আমার চোখে পড়ল কাকাদের বাড়ির পিছনটায়। দেখি একজন মাথায় গামছা জড়ানো লোক কাকাদের বাড়ির পিছনের বাগানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে একটা টর্চ নিয়ে ছুটলাম সেই দিকে, কাকাকেও ডাকলাম। দুজনে তন্ন তন্ন করে গোটা বাগানটা খুঁজলাম, কিন্তু কোথাও লোকটাকে দেখতে পেলাম না। কোথায় গেল লোকটা? মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল নাকি? কাকা আমার ওপর বিরক্ত হয়ে বললেন, কই কেউ তো নেই, তুই ভুল দেখেছিস হয়তো। আমি বললাম, না কাকা, আমি পরিষ্কার দেখেছি। কাকা আমার কথা বিশ্বাস করলো না, উপরন্তু আমাকে একটা ধমক দিয়ে চলে গেলেন। মনে মনে বিরক্ত হয়ে আমিও চলে এলাম, কিন্তু কিছুতেই লোকটাকে ভুলতে পারলাম না। অল্প আলোয় দূর থেকে যা দেখেছি, লোকটাকে দেখতে সেই সাপুরের সঙ্গী সোনের মতো লাগছিল। হয়তো ভুল দেখেছি ভেবে নিজেকেই দোষারোপ করলাম। বাড়ি গিয়ে মাকে বললাম, মা খেতে দাও। তাড়াতাড়ি ডিনার সেরে শুতে চলে গেলাম। মাঝরাতে হঠাৎ কাকিমার চিৎকার আর কান্নার শব্দ শুনে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। মা আমাকে ঘুম থেকে তুলে বললেন, তোর কাকাকে সাপে কামড়েছে, তাড়াতাড়ি গাড়ি বের কর, হসপিটালে নিয়ে যেতে হবে। কি করব ভাবতে না ভাবতে বাবা হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, তাড়াতাড়ি বাইকটা বের কর, দেরি হলে বিপদ হয়ে যাবে। আমি ছুটে গিয়ে বাইকটা বের করলাম। কাকাকে মাঝখানে বসিয়ে বাবা পিছনে বসে ধরে রইল। বাড়ি থেকে হাসপাতাল খুব একটা দূরে ছিল না, তাই কাকাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করতে পারলাম। কাকাও খুব বুদ্ধিমান মানুষ, সাপে কেটেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্লেড দিয়ে ক্ষতস্থান চিরে নিজেই হাত দিয়ে পুশ করে বদরক্ত শরীর থেকে যতটা সম্ভব বার করে দিয়েছে, যাতে সাপের বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে না পারে। পরের দিন সকালে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম তাড়াতাড়ি হসপিটালে আনার জন্য এবং যে সাপে কেটেছে তা চিহ্নিত করে পরিমাণ মতো অ্যান্টিভেনম প্রয়োগ ও দ্রুত আনুষঙ্গিক ট্রিটমেন্ট শুরু করা গিয়েছিল বলে কাকাকে বাঁচানো সম্ভব হয়েছে। ওই দিন আমার আর অফিস যাওয়া হলো না। কাকা হসপিটালে অ্যাডমিট। এদিকে কাকিমা ভীষণ ভয় পেয়ে আছেন। মনে মনে হয়তো ভাবছেন সাপুড়েটার সঙ্গে কাকার খারাপ ব্যবহারের কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাই বারবার ফোন করছে আর বলছে, সাপুড়েটাকে খুঁজে আন যেখান থেকে পারিস, আমি ডবল টাকা দেব। আমার সংসার যেন ঠিক থাকে, কোনো বিপদ যেন না আসে। কাকিমার মনের সন্তুষ্টির জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সাপুরের খোঁজে। আশেপাশের গ্রাম, স্টেশন, বাস স্ট্যান্ড সব তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু সাপুরের দেখা পেলাম না। এদিকে গোটা পাড়ায় রটে গেছে সাপুরের অভিশাপে গত রাতে কাকাকে সাপে কেটেছে। ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না, নানা লোকে নানান কথা বলছে। কাকার বদমেজাজ আর একগুঁয়ের মনোভাবের জন্যই নাকি এই দুর্ঘটনা ঘটেছে। আজ সকালে দুধওয়ালা দুধ দিতে এসে সেও সাবধান করে দিয়ে বলে গেছে, সাবধানে থাকবেন,
বাস্তু সাপ এমনিতে ভালো, কিন্তু চটে গেলে সর্বনাশ করে দেবে। তার শালা শ্বশুর বাড়িতেও নাকি এমন একটা ঘটনা ঘটেছিল। ওনার শালা শ্বশুর নাকি কাকার মতোই সাপুড়ে ওঝা মানতেন। একদিন এক সাপুড়ের সঙ্গে প্রবল তর্ক জুড়ে দিয়ে তাকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল। সেই সাপুড়ে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গিয়েছিলেন সাপের কামড়েই তার মৃত্যু হবে। আর সেই ঘটনা 7 দিনের মধ্যেই নাকি ওনার শালা শ্বশুর মশাই সাপের কামড়ে মারা যান। আবার বিকেলে কাকিমা হসপিটালে কাকাকে দেখতে গিয়ে কার কাছ থেকে শুনে এসছে কাকা যে সাপটাকে মেরেছে তার জোড়াটা নাকি আসবে প্রতিশোধ নিতে। ঠাকুরেকে ডেকে যদি সাপটাকে না ধরা হয় তাহলে বিপদ অবশ্যম্ভাবী। তাই কাকিমা ঘন ঘন ফোন করে সাপুড়েটার খবর নিচ্ছে, তাকে খুঁজে পাওয়া গেল কিনা। এসব খবরগুলো ছাপিয়ে আমার কেমন মনে হচ্ছিল কাকার বোধহয় সাপুড়েগুলোর সঙ্গে ঝামেলা করাটা ঠিক হয়। তারা যদি কাকাকে জব্দ করার জন্য যে গোখরো সাপ দুটোকে ধরেছিল সেই সাপ দুটোকেই রাতের অন্ধকারে এসে বাড়িতে ছেড়ে দিয়ে যায়, এমনটাও তো হতে পারে। কারণ কাল রাতের ঘটনাটা তারই ইঙ্গিত করছে। আমার মনটা কেমন কু ডাকছিল। গতকাল রাতে যে লোকটাকে দেখেছিলাম সে নিশ্চয়ই শোনে। আমার সন্দেহটা যে ভুল নয় তা দেখার জন্য সঙ্গে সঙ্গে আমি পকেট থেকে মোবাইলটা বার করলাম। কাল রাতে কাকাকে যে সাপটা কেটেছিল তার ছবিটা তুলে রেখেছিলাম ডাক্তারবাবুকে দেখানোর জন্য, এবং সাপুরেরা যে গোখরো সাপ দুটোকে ধরে এনেছিল সেই সাপ দুটোর ছবিও ছিল আমার ফোনে। আমি কাকাকে কাটা সাপটার সঙ্গে ওই দুটো সাপের মিল খুঁজতে লাগলাম। ওই দুটোর সঙ্গে একটা তো গায়ের রং, আকার, গঠন, এমনকি শরীরের সবগুলোর পর্যন্ত হুবহু মিল খুঁজে পেলাম। সর্বনাশ! ওই লোকটা যদি দুটো সাপকে কাকাদের বাড়িতেই ছেড়ে দেয় তাহলে তো বাড়িতে কোথাও না কোথাও আর একটা লুকিয়ে বসে আছে। বাজার থেকে সাপ তাড়ানোর জন্য একটা কার্বলিক অ্যাসিডের শিশি কিনে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে কাকিমাকে সাবধান করে দেওয়ার জন্য ফোন করলাম। ফোন রিং হয়ে কেটে গেল, কেউ ফোন তুলছে না। এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। জোরে বাইক চালাতে পারছি না। বজ্রের ঘন ঘন গর্জন আমার কানের পর্দা ভেদ করে বুকের ভিতরটা হিম শীতল করে দিতে লাগলো। চারিদিকে এত অন্ধকার যেন কোনো দানবের ভয়ঙ্কর কালো মুখ ও গহ্বর গর্জন করতে করতে আমাকে গিলতে আসছে। আর আমি সেই মুখ গহ্বর থেকে নিষ্কৃতি পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। একটা আতঙ্ক এই ভয়ঙ্কর দুর্যোগে আমাকে একদমই স্বস্তি দিচ্ছে না। আর একটা বিপদ ঘটার আগেই আমাকে যেভাবেই হোক বাড়ি পৌঁছাতে হবে। আমার হাতে অ্যাসিডের শিশি, অসংখ্য কালো কালো ছাতা আমাদের বাড়ির চারিদিকে বিদ্যুতের ঝলকানিতে থেকে থেকে উদ্ভাসিত হচ্ছে। বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আমি পরিষ্কার বুঝলাম সেই ভয়ঙ্কর বিপদ আমি আটকাতে ব্যর্থ হয়েছি। আজ সন্ধ্যায় আর একটা সাপ ভান্টুর বইয়ের আলমারিতে লুকিয়ে বসছিল। ভান্টু আলমারি থেকে বই নিতে গেলে তাকে ছোবল মারে। ভান্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বৃষ্টির মধ্যেই আবার ছুটলাম হাসপাতালে। খবর পেলাম ভান্টু আর নেই। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে লেখা হলো সাপের কামড়ে মৃত্যু। পাড়া প্রতিবেশীরা জানলো সাপুরের অভিশাপ। কাকিমা কি ভাবছে জানি না। আমার পরিষ্কার মনে হচ্ছিল সামান্য ইগোর কারণে একটা জঘন্য খুন। কাকা ওই ঠগীদের ঠকবাজির প্রতিবাদ করেছিল বলে খুন হতে হলে একটা 12 বছর নিষ্পাপ ছেলেকে। এই খুনের প্রতিকার চাইতে আমি কার কাছে ছুটব? কে আমার কথা বিশ্বাস করবে? সাপুরেকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ কাকে ধরবে? ভান্টুর মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ওই সাপটাকেও মারা হয়েছে। উঠোনের এক পাশে এখনো সাপটার মৃতদেহ পড়ে আছে, নিহত জঙ্গির মতো অনাদরে। একরাশ ঘৃণা ভরা চোখে সাপটার দিকে একবার তাকালাম। আমার সন্দেহ মিথ্যা নয়। এই সাপটা অবিকল সেই সাপটার জোড়া। সেই গায়ের রং, সেই আকার, সেই গঠন, গায়ে তার সেই একই ছোপ। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা জানা থাকে তাহলে সেটা আপনারা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং বা মেসেজের মাধ্যমে ফেসবুক পেজের লিঙ্কে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে সেটা আমাদের চ্যানেলে শোনানো হবে বা পডকাস্ট করা হবে।